কল্পনা করুন আপনি আপনার পরিবারকে নিয়ে গিয়েছেন ছুটিতে। রোদ, সমুদ্র আর আনন্দ সবকিছুই যেন একেবারে নিখুঁত। অচেনা একটা পরিবার এগিয়ে এসে আপনার সাথে বন্ধুত্ব করে। তাদের হাসি, তাদের অতিথিপরায়ণতা সবকিছুই স্বাভাবিক মনে হয়। কিন্তু যদি সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে মৃত্যু, যদি সেই ভদ্রতার খোলসের ভেতরে থাকে অন্ধকার এক ষড়যন্ত্র। এই ছবিতে নেই অতিপ্রাকৃত দানব, নেই ভুতুড়ে বাড়ি, একটা পারিবারিক আমন্ত্রণ আর সেই সঙ্গে লুকিয়ে থাকা ভয়ঙ্কর নিষ্ঠুরতা। কিভাবে একটা ছুটির আমন্ত্রণ পরিণত হয় একটা দম বন্ধ করার দুঃস্বপ্নে। চলুন শুরু করি স্পিক নো ইভিল। ডেনমার্ক থেকে বিয়ন, লুইস ও তাদের একমাত্র মেয়ে অ্যাগনেস ছুটি কাটাতে ইটালিতে ঘুরতে এসেছে। সুইমিং পুলে এনজয় করার সময় হঠাৎ একজন অচেনা লোক প্যাট্রিক এসে বিয়নের কাছে একটা এক্সট্রা চেয়ার চায়। বিয়ন তাকে সুইট জেস্টার দেখিয়ে চেয়ারটা দিয়ে দেয়, যদিও সেটা অ্যাগনেসের চেয়ার ছিল। রাতের ডিনার পার্টিতে প্যাট্রিক সবার কাছে ক্ষমা চায়, কারণ কাল রাতে সে নিজের রুম খুঁজে না পেয়ে অন্যদের দরজায় নক করছিল। কিন্তু প্যাট্রিক সবার সাথে বন্ধুসুলভ আচরণ করে নিজের ভালোই একটা পরিচিতি বানায়। মাঝরাতে বিয়ন জানালা দিয়ে লক্ষ্য করে বাইরে থেকে প্যাট্রিক ওদের রুমের দিকে তাকিয়ে আছে। বিষয়টা বুঝে ওঠার আগেই সে সরে যায়। সকাল হলে ওরা ঘুরতে বেরোলে অ্যাগনেস তার প্রিয় পুতুল নিনাসকে হারিয়ে ফেলে। মেয়ের জোড়াজোড়ির পর বিয়ন সেটাকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পুতুলটাকে রাস্তার এক পাশে পায়। সেটা নিয়ে ফিরে আসলে দেখে প্যাট্রিক ওদের সাথে জয়েন করেছে। এরপর দুই পরিবার একে অপরের সাথে পরিচয় হয়। প্যাট্রিক ও কিরান সাউথ ইতালি হল্যান্ড থেকে এখানে ঘুরতে এসেছে। তাদের ছেলে অ্যাবেলকে আমরা একটু চুপচাপ থাকতে দেখি। লুইস অ্যাবেলের নাম জিজ্ঞেস করলে প্যাট্রিক বলে ও একটু চুপচাপ থাকতেই পছন্দ করে এবং নতুন মানুষ দেখলে একটু ইনসিকিউর ফিল করে। বিয়ন মেয়ের পুতুল খুঁজতে গেছে এটা শুনে প্যাট্রিক তাকে অনেক সাহসী ব্যক্তি বলে। কথাটা শুনে বিয়ন হেসে উড়িয়ে দেয়। তাদের খাতিল জমে গেলে একসাথে লাঞ্চ করে। কথায় কথায় লুইস বলে তার নির্জন ও কোলাহল থেকে দূর প্রাকৃতিক জায়গায় ঘুরতে পছন্দ। আর প্যাট্রিকদের বাড়িও নাকি এমনই একটা জায়গা, নির্জন ও কোলাহল মুক্ত। প্যাট্রিক পেশায় একজন ডাক্তার এবং তার ফ্রেন্ডলি স্বরূপ আচরণ দেখে বিয়নের পরিবারের সাথেও তার বেশ খাতিল জমে যায়। এরপর কয়েক মাস কেটে যায়। প্যাট্রিক বিয়নদের ফ্যামিলিকে এই সামার ভ্যাকেশনে এক সপ্তাহের জন্য তাদের বাড়ি হল্যান্ড টাস্কানিতে ইনভাইট করে। যেহেতু লুইসের এরকম নির্জন ও প্রাকৃতিক জায়গায় ঘোরার অনেক শখ, তাই তারা এ প্রস্তাবে রাজি হয়ে যায়। তো অবশেষে গরমের ছুটি এসে পড়লে তারাও বেরিয়ে পড়ে প্যাট্রিকদের বাড়ির উদ্দেশ্যে। দীর্ঘ 8 ঘন্টা জার্নির পর গন্তব্যে পৌঁছলে প্যাট্রিক তাদের স্বাগতম জানায়। নির্ঝুম এক জঙ্গলের মাঝখানে তাদের বাড়ি, মন শান্তি করা পরিবেশ। একবার দেখলে যেন এখানেই থাকতে মন চাবে। অ্যাগনেস অ্যাবেলের সাথে কথা বলতে চাইলে অ্যাবেল কোনো কথাই বলে না, নিজের রুমে চুপ করে বসে থাকে। রাতে প্যাট্রিক সবার জন্য গ্রিল চিকেন বানায়। লুইস ভেজিটেরিয়ান, তাই সে এসব খায় না, কিন্তু প্যাট্রিক একেবারেই নাছোড়বান্দা, সে তাকে প্রথম বাইট খাইয়েই ছাড়বে। অনেকে বলা বলির পর লুইস এক প্রকার বাধ্য হয়ে টেস্ট করে। রাতে খাওয়া হয়ে গেলে বিয়ন ময়লা ফেলতে বাইরে গেলে অ্যাবেলকে বাইরে একা দাঁড়িয়ে থাকতে থাকে। ছেলেটা কি জানি একটা বলতে চাচ্ছে। সে বিয়নের দিকে তাকিয়ে বড় একটা হা করে, যেটা দেখে বিয়ন চমকে ওঠে, কারণ অ্যাবেলের জিভ নেই। কিছু বুঝে ওঠার আগেই প্যাট্রিক অ্যাবেলকে ঘুমোতে ডাকে। সেও দৌড়ে ঘুমোতে চলে যায়। রাতে কথায় কথায় ওরা অ্যাবেলের কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞেস করলে প্যাট্রিক জানায় অ্যাবেল জন্ম থেকে কনজেনিটাল অ্যাগ্লোসিয়া রোগে আক্রান্ত। এই রোগের কারণে জন্ম থেকেই হয়তো জিভ হয় না, কিংবা সেটা হলেও ছোট থাকে। পরের দিন ওরা সবাই মিলে একটা জায়গা ঘুরতে যায়। স্লিপিং রাইড থেকে অ্যাগনেস নিচে নামবে, কিন্তু অ্যাবেল সেখানে জেদের বসেছিল। লুইস তাকে সরতে বললেও অ্যাবেল কোনো কথা শোনে না। লুইস বিষয়টা প্যাট্রিককে বললে প্যাট্রিক খুবই রুডভাবে অ্যাবেলের ঘাড় ধরে ওকে সরিয়ে দেয়, যেটা দেখে লুইস ও বিয়ন অবাক হয়ে যায়, কারণ নিজের অসুস্থ ছেলের উপরে এরকম আচরণ একটু বেমানান। এই ঘটনার পর লুইসের একটু অস্বাভাবিক লাগে ব্যাপারটা। লুইস বাড়ি ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু ওই সময় ক্যারিন সেখানে চলে আসলে তারা বিষয়টা চেপে যায়। ক্যারিন এসে জানায় রাতে একটা রেস্টুরেন্টে তারা ডিনার পার্টির আয়োজন করেছে, সুতরাং রাতে যেন তারা রেডি থাকে। বিয়ন লুইসকে আশ্বাস দিয়ে বলে আর মাত্র 2-1 দিন আছে, তারপর তো আমরা এমনি চলে যাব। রাতে সবাই রেডি হয়ে বেরোনোর সময় ক্যারিন মুজাহিদ নামের একজন বেবি সিটারকে ডেকে আনে, কারণ আজ রাতে ডিনার পার্টিতে তারা বাচ্চাদের নেবে না। মেয়েকে এরকম একা রেখে লুইসের যেতে একটু অস্বস্তি লাগলেও ভদ্রতার খাতিরে তারা চলে যায়। রেস্টুরেন্টে পৌঁছে খাবার অর্ডার দেওয়ার সময় লুইস প্যাট্রিককে মনে করিয়ে দেয় যে সে ভেজিটেরিয়ান, মাংস খায় না, কিন্তু মাছ খায়, যাতে এনভায়রনমেন্ট ভালো থাকে, অর্থাৎ পরিবেশের উপর যেন কোনো এফেক্ট না পড়ে।
প্যাট্রিক তখন লুইসকে বলে, আপনি মাংস খান না কিন্তু মাছ খান, অর্থাৎ আপনি ভেজিটেরিয়ান না প্যাসিটেরিয়ান। লুইস বলে, হ্যাঁ সেটা বলা যায়। প্যাট্রিক তখন টিপ্পনি কেটে বলে, ফিশিং ইন্ডাস্ট্রি যেভাবে কাজ করছে তাতে কি সমুদ্রের পরিবেশ নষ্ট হচ্ছে না? কথোপকথন একটু গরম হয়ে গেলে বিয়ন টপিক চেঞ্জ করে ফেলে। ডিনার শেষে ড্রিঙ্কসের নেশায় প্যাট্রিক ও ক্যারিনকে ডান্স করতে দেখে যেন বাধ্য হয়ে এক প্রকার বিয়ন ও লুইসকে ডান্স করতে হয়, কিন্তু তাদের অশালীন ডান্সের অঙ্গভঙ্গি দেখে তারা একটু অপ্রস্তুত হয়ে পড়ে। কোনো ভদ্র ফ্যামিলি এভাবে ডান্স কীভাবেই বা করতে পারে? রেস্টুরেন্টের বিল পরিশোধ করার সময় প্যাট্রিক এমন করে যেন বিলটা দুজনকে শেয়ার করতে হবে। যেহেতু প্যাট্রিক তাদেরকে ডিনারে ইনভাইট করেছে, সুতরাং তার এই পুরো বিলটা দেওয়ার কথা, কিন্তু লাস্টে সে এমন সিচুয়েশন তৈরি করে যে বিয়নকেই শেষমেশ পুরো বিলটা দিতে হয়। ফেরার পথে লুইস ও বিয়নের এই বিষয়গুলো মোটেও ভালো লাগছিল না, কিন্তু তবু কেন যেন তারা এসব কিছু মুখ বুজে সহ্য করে যাচ্ছিল। তখন প্যাট্রিক গাড়ির মধ্যে লাউড মিউজিক প্লে করলে লুইস বারবার তাকে ভলিউম কম করতে বললেও প্যাট্রিক কোনো তোয়াক্কাই করে না। ক্যারিনের কথায় একবার ভলিউম কম করলেও হঠাৎ আবার সে পুনরায় ভলিউম বাড়িয়ে দেয়। এসব কিছু চুপচাপ ভদ্রতার খাতিরে সহ্য করে যাচ্ছিল বিয়ন। রাতে বাড়ি ফিরে দেখে তাদের মেয়ে ঘুমোচ্ছে, যেটা দেখে লুইসের স্বস্তি ফিরল। রাতে বিয়ন ও লুইস ফিজিক্যাল হলে অ্যাগনেস তাদের রুমে আসতে চাইলে ওরা শুনেও যেন খেয়াল করে না। তখনই হঠাৎ বিয়ন লক্ষ্য করে যে প্যাট্রিক তাদের জানালা দিয়ে লুকিয়ে দেখছে, কিন্তু কিছু না বলেই চলে যায়। মধ্যরাতে লুইসের ঘুম ভাঙলে সে তার মেয়েকে চেক করতে গেলে দেখে অ্যাগনেস তার রুমে নেই। এরপর সে প্যাট্রিকের রুমে গিয়ে দেখে অ্যাগনেস সেখানে শুয়ে আছে আর প্যাট্রিক সম্পূর্ণ উলঙ্গ অবস্থায়। এই অশ্লীল দৃশ্য দেখে সে তার মেয়েকে কোলে তুলে রুমে গিয়ে বিয়নকে জাগিয়ে এই মুহূর্তে এখান থেকে যাওয়ার জন্য বলে। সে আর এক মুহূর্ত এখানে থাকতে চায় না। ওরা সবাই রেডি হয়ে চুপচাপ গাড়িতে উঠে বেরিয়ে পড়ে। আর এই সময় ওদেরকে আড়াল থেকে জানালা দিয়ে অ্যাবেল দেখে যাচ্ছিল। ওদেরকে চলে যেতে দেখে অ্যাবেলের কেন যেন মন খারাপ হয়ে যায়। অনেকটা দূর ড্রাইভ করে আসার পর অ্যাগনেসের হঠাৎ মনে পড়ে সে তার প্রিয় পুতুল নিনেসকে বাড়িতে ফেলে রেখে এসেছে। এখন অ্যাগনেস তো বাচ্চা মানুষ, প্রিয় পুতুলের জন্য তো কান্না করবেই। লুইস তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছে যে তাকে নতুন একটা পুতুল কিনে দেবে, কিন্তু তার কান্না থামছিল না। এটা দেখে বিয়ন গাড়ি ঘোরানোর সিদ্ধান্ত নেয়, অর্থাৎ বাড়িতে গিয়ে সে পুতুলটা নিয়ে আসবে। মানে একটা লোক কিভাবে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে? কতটা নির্বোধ পুরুষ মানুষ হলে সে আবার ব্যাক করার সিদ্ধান্ত নেয়। সেই মতো বাড়ি আসলে বিয়ন ওদেরকে গাড়িতে বসে থাকতে বলে পুতুলটা আনতে বাড়ির ভেতরে যায়। তখনই হঠাৎ অ্যাগনেস দেখে নিনাস গাড়ির সিটের নিচে পড়েছিল। লুইস বিয়নকে ডাকতে ভেতরে গেলে দেখে সবাই জেগে গেছে এবং বাড়ির ভেতরে সিচুয়েশন খুবই খারাপ। বিয়ন আমতা আমতা করে প্যাট্রিকের সাথে কথা বলছে। বিয়ন এখন কি বলবে, কি কারণে তারা না বলেই চলে যাচ্ছিল, তাই সে আমতা আমতা করে যাচ্ছে। আসলে বিয়নের সাহসী নেই সত্যি কথা বলা। আরেকদিকে প্যাট্রিকের একের পর এক প্রশ্নের উত্তর। তাই বিয়ন বলে, আসলে অ্যাগনেসের ফ্লোরে শোয়ার অভ্যাস নেই, ও বিছানা ছাড়া শুতে পারে না, সেজন্যই আমরা চলে যাচ্ছিলাম। বিয়নকে মুখ খুলতে না দেখে লুইস অবশেষে নিজেই বলল। সে বলে, দেখেন, একে তো আমি ভেজিটেরিয়ান, কিন্তু এখানে আসার পর থেকে আপনারা আমাকে নন ভেজিটেরিয়ান খাবার খাইয়ে যাচ্ছেন। এরপর কাল রাতে রেস্টুরেন্টে বসে আপনারা যেভাবে একে অপরকে আমাদের সামনে টাচ করে যাচ্ছিলেন সেটা আমার মোটেও পছন্দ হয়নি। তো সেই রোডে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, লাউড মিউজিক, এসব কোনো কিছুই আমার ভালো লাগেনি। আর নেশাগ্রস্ত অবস্থায় আপনি ড্রাইভিং করেছিলেন, যেটা খুবই বিপজ্জনক ছিল। এই সব কিছু মিলিয়ে আমরা এখান থেকে আপনাদের না বলে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সব কিছু শুনে ক্যারিন বলে, সবার আগে আপনাদের কাছে আমরা খুবই দুঃখিত। এই কয়েকদিন আপনাদের সাথে থেকে আমি ভুলেই গিয়েছিলাম যে তুমি ভেজিটেরিয়ান। আর আমাদের বাসা খুবই ছোট হওয়ার কারণে আমরা হয়তো আপনাদেরকে লাক্সারি জিনিস দিতে পারছি না, কিংবা কিং সাইজ বেডও দিতে পারছি না। আমি এটাও জানতাম না যে অ্যাবেলের রুমে অ্যাগনেসের এত কষ্ট হচ্ছিল। অ্যাবেলের রুমে ওকে এজন্যই শুতে দেওয়া হয়েছিল যাতে ওরা দুজন ভালোভাবে মিশতে পারে। যেহেতু অ্যাবেলের কোনো বন্ধু নেই, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আর তোমার খাবার দাবারে এত সমস্যা হচ্ছিল সেটা আমরা বুঝতে পারিনি। যদি তুমি একবার বলতে যে আমার জন্য আলাদা খাবার বানিয়ে দাও, তাহলে আমরা নিশ্চয়ই দিতাম, কিন্তু তুমি সেটা বলোনি। আর সেদিন রাতের রেস্টুরেন্টে ডান্সিং অ্যান্ড কিসিং নিজেদের লিগাল পার্টনারের সাথে করাটা খুবই কি অস্বাভাবিক ছিল? আমাদের কাছে তো এগুলো নর্মালি ছিল। এই উত্তরে লুইস জোর গলায় বলে ওঠে, হ্যাঁ, কিন্তু আপনারা লাইন ক্রস করেছেন যখন আমার মেয়েকে আপনারা রাতে নিজের রুমে নিয়ে শুয়েছিলেন, এবং কি তখন আপনারা দুজনেই উলঙ্গ অবস্থায় ছিলেন। এই প্রত্যুত্তর শুনে ক্যারেন পাল্টা বলে, হ্যাঁ, কিন্তু তখন আপনারা কই ছিলেন? অ্যাগনেস এত আপনাদের রুমে আসার জন্য কান্না করছিল। বাচ্চা মেয়েটা তোমাদেরকে বারবার ডাকছিল, কিন্তু ওই সময় তোমরা দুজন ঘনিষ্ঠ হচ্ছিল। তখন আপনারা কোথায় ছিলেন? এরপর লুইসের কাছে এর কোনো উত্তর থাকে না।
পরবর্তীতে প্যাট্রিক ওদেরকে বলে, দেখো যেটা হয়ে গেছে সেটা ঠিক করা সম্ভব না, কিন্তু আমার খুবই খারাপ লাগছে যে তোমাদের এখানে থাকতে একটু ভালো লাগেনি। মনে হচ্ছে যেন আমি হোস্ট হিসাবে সেল করেছি। আমি তোমাদেরকে এখানে থাকতে ফোর্স করব না, কিন্তু খালি একটা রিকোয়েস্ট করতে পারি, জাস্ট খালি আজকের দিনটা থেকে যাও, কারণ আজকের দিনটা অনেক স্পেশাল আমাদের জন্য। বিয়ন ও লুইস সেই মতো ভদ্রতার খাতিরে আজকের দিনটা থাকতে রাজি হয়ে যায়। দুপুরে প্যাট্রিক বিয়নকে ঘোরাতে নিয়ে যাওয়ার সময় তার থেকে পারমিশন নিয়ে এবার রেডিও চালায়। দুজনে গাড়িতে বসে মিউজিক নিয়ে আলাপ আলোচনা করতে থাকে। এই যেমন প্যাট্রিকের পপ রক মিউজিক পছন্দ। মিউজিক শুনতে শুনতে বিয়ন নিজের মনের কথা শেয়ার করে, জানি না কেমন জানি হয়ে গেছে আমি, অনেক কিছুই আছে যেমন যেটা চোখের সামনে হচ্ছে আমার ভালো লাগছে না, কিন্তু তবুও কেন জানি কিছু বলতে পারছি না। সবকিছুই মুখ বন্ধ করে সহ্য করা যায়, আর একটা ইমোশনাল হাসি হাসতে থাকি, যেন না চাইতেও আমাকে হাসতে হচ্ছে। জীবনে অনেক জিনিস আছে যেটা আমার ভালো লাগে না, কিন্তু তবু অন্যের খুশির জন্য আমাকে হাসতে হচ্ছে, এই বলে বিয়ন ইমোশনাল হয়ে পড়ে। প্যাট্রিক পরে তার কাছে কাল রাতে করা ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে তাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে এসে মন হালকা করার জন্য বিয়নকে জোরে চিৎকার করতে বলে। এরপর দুজন ভালো বন্ধুর মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করে। এরপর সবাই কিচেনে রান্না করার সময় লুইসের আঙ্গুল কেটে গেলে প্যাট্রিককে চেক করতে বলে জানা যায় যে সে আসলে ডাক্তার না, ও মিথ্যে কথা বলেছিল, কারণ নতুন মানুষ দেখলে নাকি ইমপ্রেশন জমানোর জন্য সে এভাবেই মিথ্যে কথা বলে। তখন বিয়ন জিজ্ঞেস করে, তাহলে তুমি কি কাজ করো? এটার প্রত্যুত্তরে প্যাট্রিক জানায় সে কোনো কাজই করে না, একদম বেকার, আর কাজ করার নাকি তার কোনো প্রয়োজনই পড়ে না। দুজনে এবার কিছু বুঝে উঠতে পারছিল না আসলে এরা এক এক সময় এক এক রূপ ধারণ কেন করছে। এরপরে লাঞ্চ করার সময় ক্যারেন এমনভাবে অ্যাগনেসের সাথে আচরণ করছে যেন সে তার গার্জিয়ান কিংবা মা। এই যেমন খাবার কিভাবে সাজাতে হয় আর খাওয়ার সময় মুখ থেকে শব্দ করা যাবে না, কিন্তু যখন সে বারবার ডাক দিচ্ছিল তখন অবশেষে লুইস মুখ খোলে, কারণ বিয়ন তো আর মুখ খুলবে না, কারণ সে তো সমাজ রক্ষা ব্যক্তি। লুইস ক্যারেনকে বলে, আমার মেয়ে যেভাবে খেতে চায় সেভাবেই খাবে। খাওয়া শেষে অ্যাবেল ও অ্যাগনেস একসাথে ডান্স পারফরমেন্স করে দেখায়, কিন্তু অ্যাগনেস অনেক সুন্দরভাবে ডান্স করতে পারলেও অ্যাবেল সেটা কোনোভাবেই করতে পারছিল না। বেচারা আসলে পারবেই বা কি করে, সে তো এগুলোর সাথে পুরোই বেমানান। প্যাট্রিক বারবার ধমক দিয়ে অ্যাবেলকে বুঝালেও সে ঠিকমতো ডান্স করতে পারছিল না। বিয়ন প্যাট্রিককে শান্ত হয়ে বলে, যেভাবে ওরা নাচতে কমফোর্ট ফিল করছে ওদেরকে সেভাবেই নাচতে দাও না, কিন্তু না, অ্যাবেলকে ঠিকমতো ডান্স করতেই হবে। প্যাট্রিক এবার রুডলি অ্যাবেলের ঘাড় ধরে ওকে ডান্স স্টেপ শেখাতে গেলে সেটা দেখে লুইস অ্যাগনেসকে নাচতে বারণ করে। বেচারা অ্যাবেল এবার দাঁড়িয়ে কেটে দেয়। অবশেষে বুকে একটু সাহস নিয়ে হলেও বিয়নের বিরোধিতা করে, কিন্তু আসলে সত্যি বলতে একজন পুরুষ মানুষ হয়ে বিয়নের যেটা করার দরকার সেটা সে করতে পারে না। রাতে বিয়ন ব্রাশ করার সময় প্যাট্রিক এমনভাবে তার দিকে তাকিয়ে থাকে যেটা দেখে বিয়ন একটু অস্বস্তিতে পড়ে যায়। মধ্যরাতে বিয়ন অ্যাবেলের কান্নার শব্দ পায়, আর প্যাট্রিক এরুম থেকে ওরুম দৌড়াদৌড়ি করে ওকে ধমকাচ্ছে। এরপর আর কোনো কান্নার শব্দ পাওয়া যায় না। পরিবেশ একেবারে ঠান্ডা, রাতের নিস্তব্ধতা সময়ের সাথে আরও গভীর হয়ে যায়। বিয়নের অস্বস্তি বোধ হচ্ছে, মনের মধ্যে কেমন একটা ভয় কাজ করছে। বিয়নের আর ঘুম আসছিল না, তাই সে রুম থেকে বেরোলে সোজা নজর যায় বার্ন হাউসের খোলা দরজাটার দিকে। আস্তে আস্তে সেটার ভিতরে ঢুকলে দেখতে পায় প্রচুর লাগেজ ও সুটকেস পড়ে আছে এবং দেয়ালে লাগানো প্রচুর পরিমাণে ছবি, যেখানে প্যাট্রিক ও ক্যারিনের সাথে একজন নতুন নতুন কাপল এবং তাদের বাচ্চা। কিন্তু এখানে সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হচ্ছে প্রতিটা ছবির মধ্যে প্যাট্রিক ও ক্যারিনের সাথে আলাদা আলাদা বাচ্চা রয়েছে। আর এখন অবশেষে বিয়ন বুঝতে পারে তারা একটা নরকের মধ্যে এসে ফেসে গেছে। আর এখন রিভিল হয় প্যাট্রিক ও ক্যারেনের আসল মোটিভ কি। প্যাট্রিক ও ক্যারিন মূলত সাইকো কাপল, তারা প্রতি বছর বিভিন্ন দেশে ঘুরতে যায়, আর সেখানে কোনো নতুন দম্পতিকে দেখলেই ওরা টার্গেট করে তাদের উপরে, এবং কি যে দম্পতির একজন সন্তান তাদেরকেই ওরা বেশিরভাগ টার্গেট করে থাকে। নতুন দম্পতিদের সাথে আলাপ করে প্রথমেই খুবই ফ্রেন্ডলি স্বরূপ আচরণ করে এবং তাদের মনে একটা ভালো জায়গা তৈরি করে এরপর বাড়িতে ইনভাইট করে। কাপলদেরকে মেরে বাচ্চাগুলোকে রেখে দিত, আর এই বাচ্চাগুলো ততদিন ওদের কাছে থাকতো যতদিন না পর্যন্ত ওরা নতুন কোনো দম্পতিকে টার্গেট করে। বাচ্চাগুলোকে রেখে দেওয়ার কারণ হচ্ছে মূলত ওরা বাচ্চাগুলোকে ব্যবহার করত নতুন দম্পতিদের সাথে কানেক্ট হওয়ার জন্য এবং বোঝানোর জন্য যে তারা একটা ওয়েল সেটেল ফ্যামিলি। আর শুধু তাই না, ওরা বাচ্চাগুলোর জিভ কেটে দিত যাতে ওরা কারো কাছে কিছু বলতে না পারে। অর্থাৎ এটাতে এই বোঝা গেল যে অ্যাবেলের কোনো কনজেনেটিক্যাল অ্যাগ্লোসিয়া রোগ নয়, বরং ওর জিভ কেটে রাখা হয়েছে। আর এই অ্যাবেল কিন্তু অনেকবার ওদেরকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওরা কিছুই বুঝে উঠতে পারেনি। এই যেমন স্লাইডিং রাইডে বসে থাকা এবং রাতের বেলা বিয়নকে জিভ দেখানো, কোনোটাতেই তারা আজ করে উঠতে পারেনি। আর যখন সকালে ওদেরকে চলে যেতে দেখেছিল অ্যাবেল,
তখন ওর মন খারাপ হয়েছিল, কারণ বাচ্চার শেষ আশাটাও হয়তো ওখানেই শেষ হয়ে গিয়েছিল ওর জন্য। এই সব কিছু বোঝার পর বিয়ন ভয়ে স্তব্ধ হয়ে যায়। পাশের ঘর থেকে টিউবের পানি ভেসে যাওয়ার আওয়াজ কানে আসলে বিয়ন সেখানে ঢুকে দেখলে তার শরীর কেঁপে ওঠে, কারণ বাথটবের ভেতরে ভেসে যাচ্ছে অ্যাবেলের লাশ, অর্থাৎ প্যাট্রিক কিছুক্ষণ আগেই অ্যাবেলকে মেরে ফেলেছে। বিয়ন 7-5 না ভেবে সোজা রুমে গিয়ে লুইস ও অ্যাগনেসকে জাগিয়ে গাড়িতে উঠে পড়ে। ভয়ে ভয়ে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে বিয়ন। সে যে কী দৃশ্য দেখেছে সেটা লুইসের এখনও অজানা, কিন্তু গাড়ির ফুয়েল অলমোস্ট শেষের পথে। কিছুটা দূর আসার পর একটা কালো গাড়ি ওদের পিছনে, এবং সেটা ওদেরকে ওভারটেক করে কিছুটা রাস্তায় গিয়ে ব্লক করে দেয়। এরপর দেখা যায় পিছনে একটা গাড়ি তাদের দিকে আসছে। এটা দেখে বিয়ন ভয়ে গাড়ি মেইন রোড থেকে সোজা ভাঙা রাস্তায় নামিয়ে দেয়, কিন্তু তাতে হিতে বিপরীত হয়, কারণ গাড়ি মাটিতে আটকে যায়। একদম ফাঁকা মাঠে তাদের গাড়ি আটকে পড়ে। শুনশান রাস্তা, তারপরে আবার আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, মোবাইলের সিগন্যালও আসছে না। বিয়ন এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসে। এরই মধ্যে বিয়ন দেখতে পায় দূরে একটা বাড়িতে আলো জ্বলছে। ওদেরকে গাড়ির ভেতরে লক করে থাকতে বলে দৌড়ে চলে যায় ওই বাড়ির দিকে সাহায্যের জন্য। আর এদিকে কালো গাড়িতে বসে প্যাট্রিক ওদের উপরে নজর রাখছে। কিন্তু বিয়ন দেখতে পায় ওই বাড়ির ভেতরে কেউ নেই। সে হতাশ হয়ে ফিরে আসলে দেখে গাড়ির ভেতরে লুইস আর অ্যাগনেস নেই। ফাঁকা রাস্তায় বিয়ন পাগলের মতো ওদেরকে ডেকে যাচ্ছে। স্ত্রী ও সন্তানকে খুঁজে না পেয়ে বিয়ন পাগলের মতো ছোটাছুটি করছে, কিন্তু তখন দেখা যায় সেই কালো গাড়িটায় প্যাট্রিক সেখানে চলে আসে। প্যাট্রিক বলে, ভাগ্যিস ডেকেছ, আমরা তো এখনই চলে যাচ্ছিলাম। লুইস ও অ্যাগনেস গাড়ির ভেতরেই আছে, কি হলো, ভেতরে আসো। প্যাট্রিককে দেখে বিয়ন ভয় এতটাই ভেঙে পড়েছে যে ছোট বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। ওর মধ্যে এতটুকু সাহস ছিল না যে প্যাট্রিকের চোখে চোখ রেখে ওর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। চুপচাপ গাড়িতে উঠে বসে পড়ল। লুইস এখনও এ ব্যাপারে অজানা যে প্যাট্রিকদের আসলে কি উদ্দেশ্য। বিয়নের মনে এখন মৃত্যু ভয়। হাত পা আছে, তবুও কেন যেন সেগুলো এখন আর কাজ করছে না। প্যাট্রিক মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে টয়লেট করতে নামলেও বিয়নের এতটুকু সাহস হয় না যে গাড়ি স্টার্ট দিয়ে এখান থেকে পালানোর। হয়তো প্যাট্রিক নিজেও বুঝে গেছে যে বিয়ন আসলে কোন প্রকৃতির পুরুষ মানুষ, এবং এই দৃশ্য দেখে এতটুকু বোঝা যায় যে একজন পুরুষ মানুষ নিজের পুরুষত্ব ও দায়িত্ববোধ হারালে সে কতটা অপদার্থ ও নির্বোধ হয়ে পড়ে, যেটার জলজান্ত উদাহরণ এই পার্টিকুলার সিনে রয়েছে। প্যাট্রিক এরপর গাড়ি থামালো এক ফাঁকা জায়গায়। অন্য গাড়ি থেকে নেমে আসলো মুহাজিদ। লুইস বারবার বাড়ি ফিরে যাওয়ার কথা বললে প্যাট্রিক তাকে চুপ থাকতে বলে। বিয়ন একটু রুখে দাঁড়ানোর চেষ্টা করলে প্যাট্রিক ওকে অনবরত ঘুষি মেরে ওর নাক ফাটিয়ে দেয়। লুইস ও অ্যাগনেস এবার প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা বুঝতে পেরেছে ভয়ানক কিছু একটা হতে চলেছে, কিন্তু কিছু বুঝে ওঠার আগে ক্যারিন একটা ধারালো কাঁচি দিয়ে অ্যাগনেসের জিভ কেটে তাকে মুহাজিদের কাছে দিয়ে দেয়। অর্থাৎ অ্যাগনেসকে তারা পরবর্তী শিকার ধরার জন্য নিয়ে গেছে। এরপর গাড়ি স্টার্ট দিয়ে বিয়ন ও লুইসকে নিয়ে তারা অনেক দূরে ড্রাইভ করে একটা ফাঁকা শুনশান জায়গায় নিয়ে আসে, এবং এই পুরো রাস্তায় বিয়ন হতবাক ও নির্বোধের মতো হা করে শুধু তাকিয়েছিল। ওই যে হাত পা আছে, তবুও যেন সে আজ এক পঙ্গু মানুষের চেয়েও দুর্বল। শেষমেশ একটা ফাঁকা বালির মতো জায়গায় এনে ওদেরকে নামিয়ে দেয়, এবং ওদের সমস্ত কাপড় চোপড় খুলে উলঙ্গ করে বালির মধ্যে নামিয়ে দেয়। আর এরপর বড় বড় পাথর ওদের গায়ে ছুঁড়ে মারে। এভাবেই পাথর মেনে অমানবিক অত্যাচার কিছুক্ষণ চালিয়ে শেষমেশ একটা বড় পাথর দিয়ে ওদের দুজনের মাথা থেতলে ফেলে। এরপর কেটে যায় কয়েক মাস। এভাবেই সামার ভ্যাকেশনে প্যাট্রিক ও ক্যারিন একের পর এক নতুন দম্পতিদের সাথে আলাপ করে তাদেরকে নিজেদের শিকার বানায়। শেষ সিনে আমরা দেখতে পাই প্যাট্রিক ও ক্যারিন ঘুরতে বেরিয়েছে, এবং তাদের সাথে বসে আছে অ্যাগনেস। আর এখানেই শেষ হয় এই মুভির কাহিনী। হ্যাঁ, তোমাদের হয়তো মুভির এন্ডিংটা ভালো লাগেনি, না লাগাটাই স্বাভাবিক, কারণ আমরা সবাই একটা হ্যাপি এন্ডিং দেখতে পছন্দ করি যে কোনো মুভির কাহিনীতে। স্বাভাবিক ক্রমে এই মুভিতে আমরা শেষে কোনো স্যাটিসফাই পাবো না, কিন্তু এই মুভিতে কিছু থিওরি বোঝানো আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। স্পিক নো ইভিল এর অর্থ হচ্ছে এই মুভির প্রধান চরিত্র প্যাট্রিক ও ক্যারিন হলেও এখানে একটা সাইডলি এবং সাইলেন্টলি মেইন ক্যারেক্টার প্লে করেছে অ্যাবেল। অর্থাৎ এই মুভির নামের সাথে যেটা বোঝানো হয়েছে, এই যেমন অ্যাবেল অনেকবার বিয়ন ও লুইসকে বোঝানোর চেষ্টা করেছে যে এখানে কোনো একটা সমস্যা আছে, কিন্তু সে সব কিছু মুখ বুঝে সহ্য করে যাচ্ছিল এবং নিজেকেও স্বাধীন করার চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে বিয়নরা কিছু বুঝে উঠতে পারেনি। আর সেকেন্ড থিওরি হচ্ছে এখানে পুরুষত্ব কতটা যে জরুরি একটা পরিবারের জন্য সেটা এখানে বোঝানো হয়েছে। একজন পরিবারে যদি সেই পুরুষ মানুষই ভীতু ও নির্বোধ থাকে, তাহলে সেই পরিবার কি করেই বা বিপদ আপদ থেকে রক্ষা পায়।
এবং একজন পুরুষের শক্তির সাহস কতটা জরুরি সেটা একটা পরিবারের সুখ, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে। যদিও এই মুভির এন্ডিং দেখে তোমরা অনেকেই হয়তো স্যাটিসফাই হতে পারোনি, তাই এটারই সেম 2024 সালে স্পিক নো এভেলিকের আমেরিকান রিমেক তৈরি করে, যেটার এন্ডিং হয়তো তোমাদের স্যাটিসফাই করতে পারে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই মনে রাখবে। দেখা হবে পরবর্তীতে।